190 চুঁচুড়া বিধানসভায় এবারের লড়াই কিন্তু চরমে। তিনজন ভূমিপুত্র বনাম দেবাংশু ভট্টাচার্য, যিনি তরুণ তুর্কি নামে পরিচিত। 2021-এ সেই খেলা হবে, সেই গান যা 8 থেকে 80-কে অনুপ্রাণিত করেছিল। তৃণমূল কর্মী শুধু নয়, সকলেই কিন্তু সেই গানের তালে উদ্বুদ্ধ হয়েছিলেন। আজকে সরাসরি কথা বলে নেব দেবাংশু ভট্টাচার্যের সাথে। দাদা নমস্কার। নমস্কার। আপনাদের সকল দর্শককে আমার নতুন বছরের অনেক অনেক শুভকামনা। দাদা, দেখা যাচ্ছে আপনি চুঁচুড়ার যখনই প্রার্থী হলেন, নতুন রূপে চুঁচুড়া, কি বলবেন কেন? দেখুন, স্বাভাবিকভাবে নতুন চুঁচুড়া কথার অর্থ হচ্ছে যে, আমি তো সব জায়গাতে বলি যে ডেভেলপমেন্ট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। অর্থাৎ এটা একটা ক্রমবর্ধমান প্রক্রিয়া। আপনি একটা রাস্তা করে দিলে মানে ওই রাস্তাতে 50 বছর পরে লোকে চলবে তা তো না। রাস্তাটা ভাঙবে, রিপেয়ার হবে, প্রয়োজনে রিকনস্ট্রাক্ট হবে, নতুন করে তৈরি হবে। নতুন চুঁচুড়ার অর্থ হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক যেমন বলেছিলেন নতুন তৃণমূল। তো নতুন তৃণমূল মানে সিম্বল বদলে যাবে, তৃণমূলের আদর্শ বদলে যাবে, তা তো নয়। নতুন তৃণমূল মানে আরো অনেকটা বেশি সংগঠিত, অনেকটা বেশি গোছানো তৃণমূল। নতুন চুঁচুড়া কথার অর্থও তাই। গত 15 বছরে প্রচুর কাজ হয়েছে চুঁচুড়ায়, সে অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করা এবং নতুন আরো অনেক কিছু প্ল্যানিং, সেগুলো অ্যাপ্লাই করে চুঁচুড়ার নতুন প্রজন্ম থেকে শুরু করে চুঁচুড়ার প্রত্যেকটা মানুষ তাদের পাশে দাঁড়ানো, তাদের যে আশা আকাঙ্ক্ষা চুঁচুড়াকে নিয়ে সেটা পূরণ করা, সেটাই নতুন চুঁচুড়া। দেখা যাচ্ছে যে দাদা, তিনবারের বিধায়ক যিনি অসিত মজুমদার, বহু প্রচলিত, সোশ্যাল মাধ্যমে অ্যাক্টিভ তৃণমূল কর্মী, এমনকি কর্মেও তিনি অ্যাক্টিভ। তিনবারের বিধায়ককে বসিয়ে দিয়ে আপনাকে টিকিট দেওয়া হয়েছে, এটা কিভাবে? আপনারা বসিয়ে দেওয়ার মনে করেন, আমি মনে করি অন্যরকম দায়িত্ব দেওয়ার প্রস্তুতি। ঠিক আছে, দল 21-এর বিধানসভা নির্বাচনেও কিন্তু বহু মানুষকে টিকিট দিতে পারেনি, পরবর্তীকালে তাদের অনেক বড় বড় জায়গায় কাজে লাগিয়েছে। তো স্বাভাবিকভাবেই অসিতদা হয়তো বা টিকিট পাননি। তো অসিতদা আমার পূর্ণ মাত্রায় সহযোগিতা করছেন প্রচারে, নির্বাচনে, এবং সর্বোপরি আমার বিশ্বাস যে দল অসিতদাকে পরবর্তীকালে কোনো বৃহত্তর দায়িত্ব বা কাজে লাগানোর জন্যই দল অপেক্ষায় আছে। আপনি তমলুকের প্রার্থী হয়ে লড়েছিলেন, সেখানে প্রায় 70,000 বেশি ভোটে হারতে হয়েছিল প্রথম নির্বাচন, এবারে দ্বিতীয় নির্বাচন। কোনো জায়গায় কি ভয় কাজ করছে? দেখুন, সিটটা আমাদের হিসাব অনুযায়ী আমরা প্রায় 12-14% পিছিয়ে ছিলাম তমলুক। সেখান থেকে ফাইনাল ব্যবধান হয় 5%। অর্থাৎ আমরা রিকভার অনেকটা করেছিলাম। প্লাস বাম প্রার্থী আমার বন্ধু সায়ন হয়েছিল, ইয়ং ক্যান্ডিডেট ছিল, ভেবেছিলাম ও অন্তত 8-10% ভোট তো 10% ভোট তো পাবেই, কারণ হলদিয়ার দিকে একটা বামেদের বেল্ট আছে, প্রচুর জায়গায়। কিন্তু দুঃখের বিষয়, সায়ন 10-এর বদলে 5 পেল, আর সেই 5ই আমার অভিজিৎ গাঙ্গুলির ব্যবধান ছিল। প্লাস ভোটের ঠিক 1.5 দিন আগে আপনার নন্দীগ্রামে একটা খুন হলো, সেই খুনটা নিয়ে পোলারাইজেশন করা হলো। প্লাস শুভেন্দু অধিকারী অর্থ বল, মানি পাওয়ার, মাসেল পাওয়ার, এই সব কিছুর বিরুদ্ধে লড়তে হয়েছে। শুভেন্দু অধিকারী অর্থ বলের সাথে তো আমার টক্কর দেওয়া সম্ভব নয়। সেই সব কিছু করেও আমরা 14-15%-এর ব্যবধানটাকে 5%-এ নামিয়ে এনেছি। আরো কিছুটা সময় হলে হয়তো সেটা কাটায় কাটায় হয়ে যেত। বাট তমলুক একটা আলাদা চ্যাপ্টার ছিল, ওটা আমি জেনেই গেছিলাম সিটটা ইজি নয়। চুঁচুড়া আমরা জিতছি। চুঁচুড়া তৃণমূল কংগ্রেসের মাটি, চুঁচুড়া শহরের মানুষ, সেখান থেকে শুরু করে কোলবা, দেবানন্দপুর, কোদালিয়া 2, সুগন্ধা, ব্যান্ডেল, আপনি যে কথাই বলুন না কেন, তারা প্রত্যেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দীর্ঘদিন ধরে আছেন। আমার বিশ্বাস এবারও তারা থাকবেন, আর সেই দিদির প্রার্থী হিসেবে আমার পাশেও থাকবেন। দেখা যাচ্ছে আপনি প্রার্থী হওয়ার সাথে সাথেই চুঁচুড়াতে এসে বিধায়কের বাড়িতে গেলেন, সেখানে ফরওয়ার্ড ব্লক প্রার্থী সুনীল সাহার পায়ে হাত দিয়েও নমস্কার করলেন। এটা কি শুধু সৌজন্য নাকি নির্বাচনী একটা? অবশ্যই সৌজন্য। তিনি সিনিয়র রাজনীতিবিদ, আমাদের সুবিধার সাথে কখনো দেখা হলে তাকেও প্রণাম করবো। এটা আমাদের শিক্ষা, এটা আমাদের কালচার। এবং চুঁচুড়ার মানুষও এই ধরনের রাজনীতি পছন্দ করেন। এখানে কটু কথা বলা, মার, দাঙ্গা, হাঙ্গামা, এই ধরনের পলিটিক্স পছন্দ না। লকেট চ্যাটার্জি 2019 থেকে 2024 যখন এমপি ছিলেন, বিশেষ করে তিনি যখন 19-এ জিতলেন,
তারপরে গোটা চুঁচুড়া জুড়ে কিভাবে বিজেপির গুন্ডারা দাপিয়ে বেরিয়েছিল সেটা সাক্ষী এলাকার মানুষ। ফলে এই ধরনের রাজনীতি এখানকার মানুষ পছন্দ করেন না। ফলে আমি আমার একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তির থেকে যে আশীর্বাদটা নেওয়ার, আমি তার থেকে নিয়েছি। এবং আমার বাম কর্মীদের কাছে একটাই আবেদন থাকবে, তারা যেন তাদের ভোটটা তাদের বাক্সেই ফেলেন। আপনারা যদি মনে করেন যে বিজেপিকে ভোট দেবেন, দিয়ে তারপরে কোনো একদিন ইচ্ছা হবে আবার আপনি আপনার ভোটটা ফেরত নিয়ে নেবেন, ওটা কিন্তু হবে না। বন্দুকের গুলি, মুখের কথা আর ভোট একবার বেরিয়ে গেলে ওটা কিন্তু আর আপনার সাথে থাকবে না। দাদা, অসিত মজুমদার প্রসঙ্গে আসি। যখনই তিনি টিকিট পাননি, তিনবারের বিধায়ক, তিনি কিন্তু এক গুচ্ছর যে তার রাগ ক্ষোভ সেগুলো কিন্তু সোশ্যাল মাধ্যমে কিন্তু উগড়ে দিয়েছিলেন, নিজের পোস্ট হ্যান্ডেল করেছিলেন, সেখানে কিন্তু বিতর্কের ঝড় উঠেছিল। এখন কতটা স্বাভাবিক? না, স্বাভাবিক। দেখুন, আমি যদি অন্য জায়গায় থাকতাম আমার এরকমই রিয়াকশন হতো। 15 বছরে একজন মানুষ চুঁচুড়াটাকে নিজের হাতে করে তৈরি করেছেন, তাহলে স্বাভাবিকভাবে তিনি যদি টিকিট না পান তার খারাপ লাগা, অভিমান হওয়া, মান হওয়াটা অস্বাভাবিক তো কিছু নয়। আমি সেটা অস্বাভাবিকতা কিছু দেখি না। কিন্তু এই মুহূর্তে তিনি একদম পূর্ণ মাত্রায় আমাকে সহযোগিতা করছেন, তিনি নিজের নির্বাচনের মতো করেই পরিশ্রম করছেন, কাজ করছেন, এবং আমি তার জন্য তার প্রতি কৃতজ্ঞ। দাঁড়িয়েছেন সুনীল সাহা ফরওয়ার্ড ব্লক প্রার্থী, এমনকি সুবীর নাগ বিজেপির প্রার্থী। তারা বলছেন যে তিনজনই আমাদের এখানে জন্ম, আমরা এখানকার ভূমিপুত্র, এখানেই আমাদের বাল্যকাল, শৈশবকাল, পড়াশোনা, সুতরাং আমরা একটা অ্যাডভান্টেজ পাবো, মানুষ আমাদেরকে বঞ্চিত করবে না। কতটা লড়াই কঠিন? লকেট চ্যাটার্জি ভূমিপুত্র ছিলেন, পুত্রী ছিলেন, তখন আমি আশা করেছিলাম সুবীর বাবু এটা বলবেন। যদিও তিনি লকেট চ্যাটার্জির পক্ষে ছিলেন না বলেই শোনা কথা, কিন্তু তিনি কি তখন বলেছিলেন? দ্বিতীয়, 30 কিলোমিটার দূরে জন্ম হওয়া দেবাংশু বাইরের ছেলে, আর 3000 কিলোমিটার দূর থেকে আসা নরেন্দ্র মোদী ঘরে, তাকে বহিরাগত বললে তাহলে রেগে যায় কেন বিজেপির নেতারা? আর ঘরের ছেলে হওয়ার অ্যাডভান্টেজ যদি সুবীরবাবু পান, তাহলে ঘরের মেয়ে হওয়ার অ্যাডভান্টেজ তো মমতা ব্যানার্জিও পাবেন, তাই না? সব করার কথা তো একসাথে সত্যি হতে পারে না। দেখুন, আসলে ঘরের ছেলে বাইরের ছেলে নয়। আমি শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের ভোটার, যেটা এই জেলারই অন্তর্গত। 2 নম্বর কথা, এই কদিনে চুঁচুড়ার মানুষের অভাব অভিযোগগুলো বুঝেছি। কাজ করার মানসিকতা আছে, দৌড়ঝাঁপ করার উদ্যম আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি যদি কোনো একটা প্রকল্পের দাবি জানাই, এলাকার জন্য কোনো উন্নয়নের দাবি জানাই, আমার বিশ্বাস তারা আমাকে ফিরিয়ে দেবেন না। ফলে আলটিমেটলি কাজটাকে করতে পারছি। আমি তো নলডাঙ্গায়, আপনারা এখানে আসছেন, ঠিক আছে, আমি নির্বাচনের টিকিট ঘোষণা হওয়ার পর থেকে শুধু এক বেলার জন্য একবার বাড়ি গেছিলাম, আপনারা জানেন, বাকি আমি এখানেই থাকছি, এখানেই আছি। তো নলডাঙ্গা এখন আমার ঠিকানা, যেটা একদিকে শহর আর একদিকে পঞ্চায়েত এলাকা, দুটোর একদম মাঝামাঝি পড়ে। তো এটা আমার ঠিকানা, এখন এখানেই আমি থাকছি। ফলে স্বাভাবিকভাবে আমার মনে হয় আপনি কোন মাটির ছেলে, আপনি ভূমিপুত্র কিনা, এটা আপনার মানসিকতার ব্যাপার। অনেক মানুষ আছে লোকাল হয়েও মানুষকে সার্ভিস দিতে পারেননি, সেবা করতে পারেননি, এবং অনেক মানুষ আছে বাইরে থেকে মানুষের আপন হয়ে গেছে। আমাদের অসিত মজুমদার শ্রীরামপুরের লোক ছিলেন, তিনি তো চুঁচুড়া এসে 3বার চুঁচুড়া জিতেছেন। তিনিও তো হিসাব মতো শুরুতে বহিরাগত ছিলেন, কিন্তু 2016, 2021-এ কিন্তু এখানকার মানুষ মনে করেননি তিনি বহিরাগত, কারণ তিনি কাজ করেছিলেন, ছুটেছিলেন, মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। আমার মনে হয় ওটাই ফ্যাক্টর। দেখা যাচ্ছে দাদা, এইখানকার মানুষের কাছে পৌঁছচ্ছেন, চুঁচুড়ো শহরে প্রত্যেকটা ঘরে ঘরে আপনি যাচ্ছেন, মূল কি হাতিয়ার রাখছেন এই যে নির্বাচনী প্রচারে? তৃণমূল কংগ্রেসের হাতিয়ার তো একটাই, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ। তৃণমূল কংগ্রেসের হাতিয়ার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের 100টা প্রকল্প। তৃণমূল কংগ্রেসের হাতিয়ার हमारे पास तो दीदी है, तुम्हारे पास क्या है। দাদা, একই রকম ভাবে 100টা যেমন আপনাদের প্রকল্প আছে, কিন্তু বিরোধীরা বলছেন যে আপনাদের 100টা কেলেঙ্কারির সাথেও যুক্ত আছেন, কি বলবেন সেই বিষয়ে? কিন্তু আমরা যে 100টা প্রকল্প দিয়েছি ওটা তো প্রমাণিত সত্য। যে কেলেঙ্কারি কেলেঙ্কারি বলে তার কটা প্রমাণিত সত্য? আপনি আমায় বলুন, তৃণমূলের বিরুদ্ধে আজ অব্দি যতগুলো অভিযোগ এরা করেছে, একটা কেস এখন অব্দি প্রমাণিত আদালতে দোষী সাব্যস্ত হয়েছে আমাদের কেউ? একটা কেস আপনি বলুন তো। শুধুমাত্র কি নির্বাচনের জন্য এদের আটকে কৌশলগতভাবে আপনাদের বদনাম করার চেষ্টা? অবশ্যই তাই। তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে যে নির্বাচন এলেই পূর্ব মেদিনীপুরে আমাদের নেতারা এনআইএর নোটিশ পান,
গত লোকসভা আমি ওখানে লড়েছিলাম, হঠাৎ নির্বাচনের আগে ময়না, নন্দীগ্রাম সব নেতারা এনআইএর নোটিশ, আবার 2 বছর সব শান্ত, আবার ইলেকশনের আগে এনআইএর নোটিশ, হঠাৎ ইলেকশনের আগে আইপ্যাকের একজন কর্তা গ্রেফতার হয়ে গেলেন, হঠাৎ নির্বাচনে দিল্লি বিধানসভা নির্বাচনের আগে কেজরিওয়াল গ্রেফতার হয়ে যান, হঠাৎ ঝাড়খণ্ডের নির্বাচনের আগে হেমন্ত সোরেন গ্রেফতার হয়ে যান। এগুলো সব কোইন্সিডেন্স? সব কোইন্সিডেন্স? মানুষ কি এগুলো বোঝেন না? আর বিজেপি যাদেরকে চোর বলে তাদেরকে তো দলে নিয়ে সবচেয়ে বড় পদ দেয়। শুভেন্দু অধিকারীকে বলেছিল নারদার ঘুষখোর, নিজেরা পার্টি অফিস থেকে প্রজেক্টরে ফেলে দেখিয়েছিল শুভেন্দু টাকা নিচ্ছে। ইউটিউবে গিয়ে দেখুন এখনো নারদার স্টিং আছে, সব নেতার ভিডিও আছে, বিজেপি শুধু শুভেন্দুর ভিডিওটা ডিলিট করেছে। আমরা সব কটা দুর্নীতি সত্যি, শুভেন্দুর টাকা নেওয়াটা শুধু পাউরুটি নিচ্ছিল, তো হতে পারে না। হেমন্ত বিশ্ব শর্মাকে চোর বলতেন যখন তিনি কংগ্রেসে ছিলেন, আজকে সেই হেমন্ত বিশ্ব শর্মা বিজেপির মুখ্যমন্ত্রী, রাজ্যের মাথা হেমন্ত বিশ্ব শর্মা। তো আমার কথা হচ্ছে বিজেপি যাদের চোর বলে তাদেরকেই দলে নেয়। সেই বিজেপি যখন কেলেঙ্কারি দুর্নীতি নিয়ে কথা বলবে তখন বিজেপি মঞ্চের দিকে একটু ঘুরে তাকানো উচিত। নরেন্দ্র মোদী যখন বলে করাপশন করাপশন করাপশন, তার আগে তিনি শুভেন্দু অধিকারীর থেকে মালা পড়েন। নরেন্দ্র মোদী যখন বলেন আসামে গিয়ে করাপশন, তার আগে তিনি হিমন্ত বিশ্ব শর্মার থেকে মালা পড়েন। যার ওয়াইফের নাকি বিদেশে সম্পত্তি পাওয়া গেছে, রাহুল গান্ধী অভিযোগ তুলেছে, তিনি সেটা তার বিজেপিতে উল্লেখ করেন। ঠিক আছে, তো আপনি দেখুন না বিজেপি যে টপ মুখ যতগুলো, কোচবিহারে নিশীথ প্রামাণিক তৃণমূলের পচা প্রোডাক্ট, আপনি দেখুন বিষ্ণুপুরে সৌমিত্র খাঁ তৃণমূল কংগ্রেস থেকে যাওয়া, আপনি বলুন মিহির গোস্বামী তৃণমূল কংগ্রেস থেকে যাওয়া, যাকে উপবিরোধী দলনেতা করেছিল, তারপরে যে শঙ্কর ঘোষ উনি আবার সিপিএম থেকে যাওয়া, সব পার্টির গার্বেজ নিয়ে একটা পার্টি তৈরি হয়েছে, তার নাম বিজেপি। সেই কারণেই কি তারা ওয়েট করছিল কখন তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হয়, তারপর তারা তৃতীয় দফায় তাদের প্রার্থী তালিকা শেষ করেছে? দেখুন যারা মানে এর আগে বিজেপি 5 দফা 6 দফা 7 দফা ইলেকশন বাংলায় চেয়েছিল, তখন বলতো যে বাংলা আইন শৃঙ্খলা খারাপ, তাই 6-7 দফায় ভোট হওয়া দরকার। এখন আবার বলছে না 2 দফাতে হয়ে যাবে। তখন আইন শৃঙ্খলা ভালো হয়েছে, ওদেরকে মানতে হবে। দ্বিতীয় কথা, 2 দফাতে ইলেকশন যারা চায় তারা 2 দফাতে প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে না। 3 নম্বর কথা হচ্ছে তৃণমূল কংগ্রেস 1 দফাতেই প্রার্থী তালিকা প্রকাশ করেছে, তারপরে কুতে কুতে 5 বার প্রার্থী তালিকা প্রকাশ, তারপরে আবার 5টা ক্যান্ডিডেট চেঞ্জ। রাকেশ সিংকে ক্যান্ডিডেটটা দেওয়ার জন্য অপেক্ষা করতে হলো কবে ও জামিন পাবে, এমন খারাপ অবস্থা। ঠিক আছে, তো ফলে তৃণমূলের ছাঁট, তৃণমূলের ফেলে দেওয়া জঞ্জাল, সেগুলো নিয়ে প্রার্থী তৈরি করা। এবং আপনাদের সংবাদ মাধ্যমে খবর দেখেছি, শুভেন্দু অধিকারী শ্রমিক ভট্টাচার্য যেখানে গেছেন বিজেপির কর্মীরা পায়ে পড়ে বলছে দাদা আমাদের এখানে টিকিট বিক্রি হয়েছে, রক্ষা করুন। মনে আছে তো আপনাদের সেই দৃশ্য? তারপরে কয়েকটা জায়গায় টিকিট চেঞ্জ হয়েছে। শুভেন্দু, সুকান্ত, এই শ্রমিক দা দুজনই হচ্ছেন দলের মাথা। কোনো জায়গায় কেউ ক্যান্ডিডেট হলে এরা দুজনই করেছে, তার মানে বাইরে গিয়ে তো কেউ করতে পারে না, নিজে নিজে কেউ দাঁড়িয়ে যেতে পারে না। তারপরে টিকিট বিক্রি হয়েছে মানে দুজনের মধ্যে কেউ বিক্রি করেছে। তো যারা একটা পার্টি ক্ষমতায় আসেনি সেই পার্টির টিকিট বিক্রি করে, তারা রাজ্যে ক্ষমতায় এলে যে রাজ্য বিক্রি করবে না, তার কি কোনো গ্যারেন্টি আছে? দাদা এবার একটু ব্যক্তিগত প্রশ্ন, ইঞ্জিনিয়ারিং করলেন, ভালো জায়গা ছিল, স্কোপ ছিল, রাজনীতিতে কেন? প্যাশন, ভালো লাগা, ভালোবাসা, নতুন কিছু করার ইচ্ছা। এবং বহু মানুষের জীবনে বহু হবি থাকে, বহু শখ থাকে, বহু নেশা থাকে। আমার একটা নেশা হচ্ছে, আমার একটা শখ হচ্ছে, আজকে যে মানুষটাকে কাঁদতে দেখছি কালকে ওই মানুষটার হাসি মুখ দেখবো, এটা আমার শখ। এই শখটা পুরো রাজনীতি করতে পারে। শুরু তো একদম ছিল না, 2011 থেকে তো 10-11 থেকে যখন সোশ্যাল মিডিয়া দলের প্রচার করি, ক্যাম্পেইন করি, একদমই ছিল না। 18, 19, 20 অব্দিও ছিল না। 21-এর পর থেকে আর ভেবেছে ধরে রাখা যাবে না, গল্প শেষ। চেষ্টা করেও লাভ নেই, বৃথা চেষ্টা। দাদা এই যে তপ্ত গরম, যেখানে মানুষ বাইরে বেরোতে পারছে না, সেখানে গিয়ে গিয়ে আপনি প্রচার করছেন এই রোদের মধ্যে, কিভাবে নিজেকে সুস্থ রাখছেন? সমস্ত রাজনৈতিক দলের কর্মীদেরই বলবো এই সময় হাইড্রেটেড থাকুন, যত বেশি সম্ভব জল খান, যে কোনো রকম জলজাত পদার্থ খান, বাট নট কোল্ড ড্রিঙ্কস। মানে ডাবের জল, লেবুর জল, নুন চিনির জল, ওআরএস, নর্মাল খাওয়ার জল, একদম প্লেন জল, ঠিক আছে? বা আপনার মেথি ভিজিয়ে রাখা জল, আপনার ছোলা ভিজিয়ে রাখা জল, যা খুশি খান, কিন্তু জল যত বেশি করে শরীরে এখন প্রবেশ করাতে পারবেন তত ভালো। এটা সমস্ত রাজনৈতিক দল, বিজেপি, ফরওয়ার্ড ব্লক, কংগ্রেস, যাদের দলের কর্মীরা রাস্তায় বেরোচ্ছেন, নেতৃত্বরা, সবাইকে আমি বলবো। দাদা শেষ প্রশ্ন, ত্রিপুরা বিধানসভা থেকে কত ভোটে জিতছে? মার্জিন পাবলিক ঠিক করবে, জিতছি আমরা, এটা নিশ্চিত। রেকর্ড করে রাখুন, 4 তারিখ ছাড়বেন। তৃণমূল চুচুড়া জিতছে,
আর মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবার মুখ্যমন্ত্রী হচ্ছে, এটা ওপরওয়ালার বিধান, এটা খণ্ডানোর ক্ষমতা কারণ নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে বলেছিলেন যে রবীন্দ্রসঙ্গীত হবে, তার সাথে সামান্য ডিজেও বাজবে। বিজেপি এত বেশি ডিজে বাজাচ্ছে, ওদের থেকে একটা বক্স ধার নিতে হবে আমাদের। আর একটা কথা আমি বলি, দেখুন আমাদের ইভিএম এ বোতাম 1 নম্বরে আছে, রেজাল্টও 1 নম্বরে থাকবে। 4 তারিখ রবীন্দ্রসঙ্গীতের সাথে ডিজে বাজবে বলে গিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। একই সহমত দিলেন দেবাংশু ভট্টাচার্য। মার্জিন ঠিক করবেন চুঁচুড়ার বাসিন্দা। যে নতুন রূপে চুঁচুড়া করার লক্ষ্যে দেবাংশু চুঁচুড়ার প্রার্থী হয়েছেন, কতটা ফলপ্রসূ হয় সেটা 4 তারিখেই দেখা যাবে। হুগলি থেকে অমল চক্রবর্তী, কেটিভি বাংলা।